প্রিয় শিক্ষার্থীরা, রংপুর মডেল কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম এবং মাহে রমজানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ক্লাসের বিষয় আমার বিবি অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। আর আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। তো আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালা সাবজেক্টটাতে যতগুলো চ্যাপ্টার আমরা পড়াশোনা করেছি বা করব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা ওয়ার্কশিটের সময় এবং অ্যাডজাস্টিংয়ের সময় আমরা আলোচনার সময় বলেছিলাম যে ছাত্রছাত্রীগুলো অ্যাডজাস্টিং ভালো বুঝবে বা অ্যাডজাস্টিং সম্পর্কে ভালো ধারণা থাকবে, তারা ওয়ার্কশিট বা কার্যপত্র ভালো বুঝবে এবং সেদিন আমি বলেছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীটাও ভালো বুঝবে। আর যারা অ্যাডজাস্টিং ভালো বুঝবে না তাদের জন্য আসলে একটু ক্রিটিক্যাল। তো আমি আশা করব যে বা যারা এখনো অ্যাডজাস্টিং এর ক্লাসগুলো মিস করেছো তারা অ্যাডজাস্টিং এর ক্লাসগুলো আগে দেখবা ধারাবাহিকভাবে। 1, 2, 3 অ্যাডজাস্টিং এর 3টা লেকচার ছিল, 3টা লেকচার দেখবা। তারপরে ওয়ার্কশিটের 2টা লেকচার ছিল, 2টা লেকচার দেখবা। তারপরে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেকচারটা ভালো করে বোঝার চেষ্টা করব। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে আমরা আজকে আলোচ্য বিষয়গুলো দেখে নেই। আমি এখানে দেখো লিখেছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কি এটা সম্পর্কে আমরা জানবো। রেকর্ড অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি রেকর্ড করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। রেকর্ড সম্পর্কে আমরা জানবো। তো আমরা এখানে 3টা রেকর্ড করতে হয়, একটা ইনকাম স্টেটমেন্ট, একটা অনার সিকিউরিটি স্টেটমেন্ট অথবা রিটার্নিং স্টেটমেন্ট। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আয় বিবরণী, 2 হচ্ছে অনার সিকিউরিটি স্টেটমেন্ট মানে মালিকানা সত্ত্ব বিবরণী, অথবা যৌথ মূলধনী কারবারিতে আমাদের করতে হয় রিটার্নিং স্টেটমেন্ট, তো সংরক্ষিত আয় বিবরণী। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্র। এরপরে আমি লিখেছি দেখো মেথড অফ ইনকাম স্টেটমেন্ট। আমরা যে ইনকাম স্টেটমেন্টটা করব সেই ইনকাম স্টেটমেন্টের আবার 2টা মেথড আছে, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল ইনকাম স্টেটমেন্ট বলতে এক ধাপ আয় বিবরণী, আর মাল্টিপল বলতে বহু ধাপ আয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই যে আর্থিক বিবরণী কাকে বলে। আর্থিক বিবরণী কাকে বলে? আমরা বলব যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক বছর শেষে যে কার্যক্রমগুলো করা হয় সেই কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানা সত্ত্বের হ্রাস বা বৃদ্ধি সম্পর্কে জানার জন্য যে বিবরণী করা হয় তাকে বলা হয় আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আর একবার বলছি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে তাদের কার্যক্রমের আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল, মালিকানা সত্ত্বের বৃদ্ধি বা হ্রাস যে বিবরণীর মাধ্যমে জানা যায় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণী খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান তাদের বছর শেষে আয় হলো না ব্যয় হলো, তাদের সম্পদ কতটুকু আছে, তার মধ্যে চলতি সম্পদ কতটুকু আছে, স্থায়ী সম্পদ কতটুকু আছে, অস্পর্শনীয় সম্পদ বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট কতটুকু আছে, ইনভেস্টমেন্ট কতটুকু আছে সে সম্পর্কে জানা যায়। ঠিক একইভাবে তাদের চলতি দায় কতটুকু আছে, দীর্ঘমেয়াদী দায় কতটুকু আছে এবং মালিকানা সত্ত্বের দায় কতটুকু আছে সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে আমরা আর্থিক বিবরণী বলতে কি বলবো? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময় শেষে তাদের কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, মালিকানা সত্ত্বের হ্রাস বা বৃদ্ধির জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হবে আর্থিক বিবরণী। ঠিক আছে, এরপরে আমরা আসি রিকোয়ার্ড অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীতে আমাকে কি কি করতে হয় বা কি কি করণীয় বা আমার এখানে রেকর্ড কি কি চেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা সর্বোচ্চ 3টা রেকর্ড আমার ফাইনাল পরীক্ষায় চেয়ে থাকে এবং এখান থেকে ফাইনাল পরীক্ষা একটা করে প্রশ্ন সবসময় হয় 10 মার্কের জন্য এবং বি পাঠেও মাঝে মধ্যে 4 মার্কের অঙ্ক এসে থাকে আর 2-1টা অনেক সময় থিওরি এসেও থাকে। তাহলে আমরা এখানে প্রথমে জানবো আমরা ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী। আয় বিবরণীর সাথে সম্পর্ক এটা আছে, যদিও এটা আমরা পরে আলোচনা করব। তো আয় বিবরণী কাকে বলা হয়? আয় বিবরণী কাকে বলা হয়?
তাহলে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে নিট আয় বা নিট ক্ষতি যে বিবরণীর মাধ্যমে বা যে বিবরণী থেকে জানা যায় তাকে বলা হবে আয় বিবরণী। প্রিয় শিক্ষার্থী, আরেকবার বলছি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে বলা হয় আয় বিবরণী। আর একবার বলছি যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে আর্থিক আয় বা আর্থিক ক্ষতি সম্পর্কে যে বিবরণী থেকে জানা যায় তাকে বলা হবে আয় বিবরণী। তা আয় বিবরণী গেল, এরপরে আমরা বলবো সংরক্ষিত অনার্স ইকুইটি স্টেটমেন্ট। অনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী একটি নির্দিষ্ট সময় শেষে মালিকের সত্তাকে বা মালিকের অধিকারকে প্রকাশ করে। তাহলে আমরা কি বলতে পারি যে মালিকানা সত্ত্ব বিবরণীতে একটি নির্দিষ্ট সময় শেষে মালিকের সত্তা বা মালিকের দাবিকে প্রকাশ করে যে বিবরণী, সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী। এরপরে আমরা আছি সংরক্ষিত রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, সংরক্ষিত আয় বিবরণী। আয়ের বন্টন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয়, কি করা হয়, আয়ের বন্টন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় রিটার্ন আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী। এরপরে 3 নম্বর আলোচনা আসবে আমাদের ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট কাকে বলে? ব্যালেন্স শিট হচ্ছে উদ্বৃত্ত পত্র হলো, ব্যালেন্স শিটের বাংলা হচ্ছে উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্র হলো একটি নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময়ের দিনে বা নির্দিষ্ট বছর শেষে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের একটি প্রতিবেদন। তাহলে আমরা কি বলতে পারি যে ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্র কাকে বলে? একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট একটি সময় পরে বা নির্দিষ্ট বছর পরে মালিকানা সত্ত্ব, দায় এবং সম্পত্তি যে প্রতিবেদন তাকে বলা হবে ফিনান্সিয়াল ব্যালেন্স শিট মানে উদ্বৃত্ত পত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার একটু রিভিউ করে নেই। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে তাদের কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানা সত্ত্বের হ্রাস বা বৃদ্ধি বা নগদ সম্পত্তি সম্পর্কে জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হবে আর্থিক বিবরণী। এরপরে আমরা আসবো ইনকাম স্টেটমেন্ট। একটি নির্দিষ্ট সময় শেষে যে কোনো প্রতিষ্ঠানে নিট আয় বা নিট ক্ষতি যে বিবরণীটি তৈরি করা হয় বা যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে বলবো আমরা আয় বিবরণী। তারপরে অনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্ত্ব বিবরণী। যে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে মালিকানা সত্ত্ব বা অধিকারকে প্রকাশ করে এই মালিকানা সত্ত্ব বিবরণী। তারপর সংরক্ষিত আয় বিবরণী, আয়ের বন্টন দেখে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হবে সংরক্ষিত আয় বিবরণী। এরপরে উদ্বৃত্ত পত্র। যে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে সম্পত্তির দায় এবং মালিকানা সত্ত্বে একটি প্রতিবেদন হচ্ছে উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি মেথড অফ ইনকাম স্টেটমেন্ট। মেথড অফ ইনকাম স্টেটমেন্ট মানে ইনকাম স্টেটমেন্টটা করা যায় দুটো মেথডে। প্রথমটা বলছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ সিঙ্গেল বলতে কি এক ধাপ ইনকাম স্টেটমেন্ট, এক ধাপ আয় বিবরণী। আর মাল্টিপল মানে বহু ধাপ আয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখে নিব, আমরা একবার একটু খেয়াল করব বোর্ডে যে একক মালিকানা বা এক ধাপ মালিকানা কিভাবে করতে হয় এবং বহু ধাপ মালিকানা কিভাবে করতে হয় সে সম্পর্কে একটু জেনে নিই। আমরা আজকে আমাদের অঙ্কে আলোচ্য বিষয় নাই, আমরা অঙ্কটা আগামী দিনে আলোচনা করব। তো প্রথমে আমরা সিঙ্গেল স্টেপ বিবরণী নিয়ে একটু কাজ করব। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট যখন আমরা আলোচনা করব তাহলে আমাদের এখানে একটু জানার বিষয় হচ্ছে যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্সেস। আমরা যদি টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাবো আমরা নেট ইনকাম বা নেট লস। সিঙ্গেল ইনকাম স্টেটমেন্ট হচ্ছে যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলেই আমরা পেয়ে যাব নেট ইনকাম বা
নিট লস। তা আমরা এই নিট ইনকাম বা নিট লস এটা আমার সূত্রটা জেনে রাখলাম, এবং এটা কিভাবে করব সেই টেবিলটা আমরা একটু দেখে নিই। এ বি সি কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2020। তাহলে অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা, রেভিনিউ এক্সপেন্সেস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সিঙ্গেল ইনকাম স্টেটমেন্ট যদি করতে চাই তাহলে সেই অঙ্কে দেখব যে আমাদের যে প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয়গুলো বাদ দিতে হয়। তো আমাদের এখানে আয় হতে পারে যেমন সার্ভিস রেভিনিউ, কমিশন রেভিনিউ, আর এসেটটা এসেটটা রেভিনিউ একটা হতে পারে, একাধিকও হতে পারে। তো আমরা প্রথমে কাজ হচ্ছে রেভিনিউগুলো আমরা যে করে রেভিনিউ থাকবে সেগুলো এই প্রথম ঘরে বসাবো, বসে যোগ করে আমরা দ্বিতীয় ঘরে বসাবো। এরপরে থাকবে আমাদের এক্সপেন্সেস, যেমন রেন্ট এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সেস না ইত্যাদি অনেক ধরনের এক্সপেন্সেস থাকে। তো এগুলো যোগ করে আমরা এখানে বসাবো। বসে যদি আমরা এই আয় থেকে ব্যয়টা বাদ দিই, যেটা আমরা এখানে লিখেছিলাম যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্সেস বাদ দিলেই আমাদের এখানে আমরা নিট ইনকামও পেতে পারি বা নিট লসও পেতে পারি। তাহলে যদি আমাদের আয় থেকে ব্যয়ের পরিমাণটা কম হয় তার নিট ইনকাম হবে, এবং আয় থেকে ব্যয়ের পরিমাণটা কোনো কারণে যদি বেশি হয় তখন কি হবে? নিট লস হবে। ব্যবসা করা সাধারণত লাভের জন্য, সাধারণত লাভই হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের লস বা ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নিট লস আসবে। তাহলে সিঙ্গেল ইনকাম স্টেটমেন্টের ঘটনা এতটুকুই, আমরা এতটুকুই জানলেই হবে। এরপরে আমরা আলোচনা করব মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট নিয়ে। তো মাল্টিপল ইনকাম স্টেটমেন্টটাতে আমাদের বেশ কিছু কাজ করতে হয় বা বেশ কিছু স্টেপ আমাদেরকে ক্লিয়ার করতে হয়, সেই জন্য একটু জটিল। তারপর যদি আমরা জেনে রাখি তাহলে সমস্যা হবে না। মাল্টিপল MULTIPL মাল্টিপল ইনকাম, মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। তো মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট এখানে আমরা সূত্রটা আগে লিখে দিব, তোমরা একটু খেয়াল করে রাখবা। নেট সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে আমরা এখান থেকে পেয়ে যাব গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্সেসটা বাদ দেই তাহলে পেয়ে যাব আমরা অপারেটিং ইনকাম। কি পেয়ে যাব? অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকাম থেকে অপারেটিং ইনকামের সঙ্গে যদি আমরা নন অপারেটিং রেভিনিউ যোগ করি, মাইনাস এখান থেকে নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দিই, তাহলে পেয়ে যাব আমরা নিট ইনকাম বিফোর ট্যাক্স। কি পেয়ে গেলাম? নিট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দিব ট্যাক্স। কি বাদ দিব? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি আমরা ওখান থেকে বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাব নিট ইনকাম আফটার ট্যাক্স। তো প্রিয় শিক্ষার্থী, মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে আমাদের কাজ হচ্ছে নিট সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাব গ্রোস প্রফিট। কোন কোন বইয়ে দেওয়া আছে গ্রোস মার্জিন। এই গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্সেস গুলো বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা অপারেটিং ইনকাম। কি পেয়ে যাব? অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকাম যে অ্যামাউন্ট আসবে তার সঙ্গে যদি আমরা নন অপারেটিং রেভিনিউ বা নন অপারেটিং ইনকামও লিখতে পারি, নন অপারেটিং রেভিনিউ বা ইনকাম গুলো যদি আমরা যোগ করি এবং সেই অ্যামাউন্ট থেকে যদি আমরা নন অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা নিট ইনকাম বিফোর
ট্যাক্স কি পেয়ে যাব নেট ইনকাম বিফোর ট্যাক্স এই নেট ইনকাম বিফোর ট্যাক্সে যে অ্যামাউন্ট আসবে তার থেকে আমরা ট্যাক্স কাটবো এই ট্যাক্সটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাব নেট ইনকাম আফটার ট্যাক্স তো প্রিয় শিক্ষার্থী যদি কোনো অঙ্কে আমাদের ট্যাক্স দেয়া না থাকে ট্যাক্স দেয়া না থাকলে আমাদের এই ঘটনা ঘটবে না ট্যাক্স না থাকলে ওটা যদি না ঘটে তাহলে আমার শেষের লাইনের কাজটা হবে না সেই ক্ষেত্রে এই দুটো লাইন আমার বাদ যাবে কোনো অঙ্কে যদি ট্যাক্স দেয়া না থাকে তাহলে আমরা এখানে যে অ্যামাউন্টটা পাবো নেট ইনকাম বিফোর ট্যাক্স লিখছিলাম আমরা সেই ক্ষেত্রে আমরা বিফোর ট্যাক্সটা কাটিয়ে শুধুমাত্র লিখব নেট ইনকাম তাহলে আমরা যদি মাল্টিপল ইনকাম করতে চাই তাহলে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড করলে পেয়ে যাবো গ্রোস প্রফিট সেখান থেকে অপারেটিং এক্সপেন্স যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাবো অপারেটিং ইনকাম সেখানে তার সঙ্গে যোগ করব নন অপারেটিং ইনকাম বা রেভিনিউ মাইনাস নন অপারেটিং এক্সপেন্সেস করলে পেয়ে যাব নেট ইনকাম আর যদি ট্যাক্স থাকে তাহলে আগে যে ঘটনাটা লেখা ছিল সেই ঘটনাটুকু ঘটবে তো আমরা এবার একটু ফরম্যাটটা শুধু দেখে নিব যে মাল্টিপল ইনভেস্টমেন্ট করার সময় আমাদের কিভাবে করতে হবে শুধু একটু দেখে নেই আমরা নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব একইভাবে এবিসি কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ড্যাশ সবগুলো একই ধরনের শুধু একটু মনোযোগ দিবা আমরা এখানে লিখি অ্যাকাউন্টস টাইটেল এখানে টাকা এখানে টাকা তো প্রথমে আমাদের এখানে লিখতে হয় অপারেটিং রেভিনিউ এই অপারেটিং রেভিনিউ এর মধ্যে আমরা প্রথমে আসি সেলস আচ্ছা এখানে নিট সেলস প্রথমে আমরা বের করব নিট সেলস তো নিট সেলস কিভাবে আসে একটু আমরা কথা শুনবো সেলস যোগ আনরেকর্ডেড সেলস মাইনাস সেলস ডিসকাউন্ট মাইনাস সেলস রিটার্ন এগুলো ক্যালকুলেশন করার পরে পেয়ে যাব আমরা নিট সেলস এই নিট সেলস থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড এর ভিতরে কি কি থাকে ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেজ যোগ আনরেকর্ডেড পারচেজ মাইনাস পারচেজ ডিসকাউন্ট পারচেজ রিটার্ন প্লাস ট্রেডিং প্লাস হচ্ছে ওয়েজেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি সাধারণত এগুলো ক্যালকুলেশন করে আমরা এই নিট সেলস থেকে যদি আমরা এখানে কস্ট অফ গুড সোল্ড ক্যালকুলেশন করার পর এখানে কস্ট অফ গুড সোল্ড বাদ দেই তাহলে এটা পেয়ে যাব আমাদের গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন এই গ্রোস মার্জিন ও গ্রোস প্রফিটের সাথে আমরা যোগ করব এখন অপারেটিং এটা হয়ে গেল অপারেটিং ইনকাম এই অপারেটিং ইনকামের সঙ্গে আমরা যোগ করব নন অপারেটিং রেভিনিউ এর সঙ্গে এখন প্লাস হবে নন অপারেটিং রেভিনিউ তো নন অপারেটিং যোগ করার পরে টোটাল আয় বের হবে টোটাল আয় থেকে আমরা আবার বাদ দিয়ে দেব নন অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স তারপর আমরা ট্যাক্স কাটলে পেয়ে যাব হচ্ছে নেট ইনকাম আফটার ট্যাক্স তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচ্য বিষয় ছিল আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী সম্পর্কে একটা ধারণা দেয়া এই জন্য এটা নেটবুকে আলোচনা হলো তো আমার ধারণার মধ্যে প্রথমে আমরা জেনেছি আর্থিক বিবরণী কাকে বলে আর্থিক বিবরণীতে আমাদের কি কি করতে হয় একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট একটা অনার সিকিউরিটি বা রিটার্নিং আর হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র ইনকাম স্টেটমেন্ট আবার আমাদের দুই ধরনের হয়ে থাকে একটা সিঙ্গেল একটা মাল্টিপল সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি তো পরের ক্লাসে আমরা এই অঙ্ক নিয়ে আলোচনা করব যে বি পার্টে কি ধরনের অঙ্কগুলো আসে তারপরে এটা আমাদের টোটাল 4টা লেকচার বা 5টা লেকচার আমরা শেষ করব এই চ্যাপ্টারটা তোমরা সবগুলো ক্লাস ভালোভাবে খেয়াল করলে ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবা আর আমি আগেই বলেছি যারা অ্যাডজাস্টিং ভালো জানো বা অ্যাডজাস্টিং ভালো পারবা তারা এই চ্যাপ্টার অবশ্যই ভালো পারবা তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো ঘরে থাকো সুস্থ থাকো আমাদের জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ